आपकी আদালতে তেলেঙ্গানার চিফ মিনিস্টার রেবন্ত রেড্ডির ওপর অভিযোগ হলো যে রাজনীতিতে উনি দ্বিচারিতা করেন। রেবন্ত রেড্ডি সাহেব, রাহুল গান্ধীজি আপনাকে তৈরি করেছেন, আপনাকে সুযোগ দিয়েছেন, চিফ মিনিস্টার করেছেন। এখন রাহুল গান্ধী বলেন যে চৌকিদার হলো চোর, আর আপনি বলেন চৌকিদার হলো বড় ভাই। না না, আপনি রজত শর্মা বাবু সিচুয়েশনটাকে আগে আপনাদের বুঝতে হবে। যদি নরেন্দ্র মোদী বাবু বিইং অন আ প্রাইম মিনিস্টার আমার প্রদেশে এসেছিলেন, প্রথমবার আমরা দুজন একই মঞ্চে বসেছিলাম। তো তখন আমি কিছু কথা তুলেছিলাম যে নরেন্দ্র মোদী বাবু আপনি হলেন বড় ভাই। বিইং আ প্রাইম মিনিস্টার, দিস কান্ট্রি ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। প্রত্যেকজন মুখ্যমন্ত্রীর জন্য আপনি হলেন বড় ভাই, ঠিক আছে? আপনি অনেক বড় মাপের মানুষ। আপনি গুজরাটে নিয়ে গেছেন গিফট সিটি, বুলেট ট্রেন, সাবরমতী রিভার ফ্রন্ট সবকিছু গুজরাটে নিয়ে গেছেন। আমার তেলেঙ্গানার জন্য আপনি মুসি রিভার ফ্রন্ট দিন, মেট্রো রেল দিন, আর সেখানে ডেভেলপমেন্টের জন্য যত ফান্ডস আছে সেসব ফান্ডসগুলো আপনাকে বড় ভাইয়ের মতো দিতে হবে। এখন এই সবগুলো যদি আপনি না দেন তাহলে মোদিবাবু আপনি সবসময় 5 ট্রিলিয়ন ইকোনমি সম্পর্কে বলেন। যদি হিন্দুস্তানকে উপরে পৌঁছতে হয় তাহলে 5 ট্রিলিয়ন ইকোনমি কিন্তু মানে যেমন হিন্দুস্তানে 5টা মেট্রোপলিটন সিটি আছে, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, ক্যালকাটা। তাই হায়দ্রাবাদ ইজ ওয়ান অফ দ্য মেট্রোপলিটন সিটি। যদি 5 ট্রিলিয়ন ইকোনমির জন্য হিন্দুস্তানকে রিচ হতে হয় সেক্ষেত্রে তাহলে সেখানে আইটি, ফার্মা সেক্টরে ইনভেস্টমেন্ট করতে হবে। তাই মোদিবাবু আমাদের তেলেঙ্গানার সাথে এতটাই অন্যায় করেছেন যে সমস্ত প্রজেক্ট তেলেঙ্গানাতে আসছে সেগুলো ভয়টায় দেখিয়ে গুজরাটে নিয়ে চলে যাচ্ছেন। সেই জন্য আমি মনে করিয়ে দিয়েছি যে আপনি তো বড় ভাইয়ের মতো মুখ্যমন্ত্রীদের সাহায্য করতে হবে। সেই কারণেই কথাটা বলেছিলাম ওই সিচুয়েশনটা, দিস ইজ নট আ পলিটিক্যাল পার্টি মিটিং, ইটস অনলি গভর্নমেন্ট। তাই কেন্দ্র আর রাজ্যের মধ্যে একটা ভালো মানে অ্যাটমসফিয়ার, একটা ভালো রিলেশন থাকা দরকার। ইনস্টিটিউশনের সঙ্গে আমি লড়াই করতে চাই না, গভর্নরের সাথে, প্রধানমন্ত্রীর সাথে বা কেন্দ্রীয় সরকারের সাথে। আমার লড়াই হলো শুধু সিদ্ধান্তবাদী লড়াই, রীতিমতো বিজেপির বিরুদ্ধে। কিন্তু রাহুলজি তো রোজই ওনাদের সাথে লড়াই করেন। হ্যাঁ, সিদ্ধান্তবাদী লড়াই তো চলছেই। সে তো রাহুল বাবু নিজের চিন্তাধারা অনুযায়ী বলেছেন, সেটা আলাদা ব্যাপার। আমি মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে যখন বলি আমার রাজ্যের জন্য যেটা প্রয়োজন সেটাকে তো আমাকে প্লেস করতেই হবে, ওনার সামনে করতে হবে। আমি আপনাকে আরো একটা উদাহরণ দিচ্ছি। রাহুল গান্ধী বলেন যে গৌতম আদানি হলেন পকেটমার। আদানি চুপচাপ আপনার পকেট কাটেন, কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হতে না হতেই আদানিকে 12,400 কোটি টাকার প্রজেক্ট দিয়ে দিলেন। আমি আমার প্রজেক্ট দিইনি। মোদিবাবু পোর্টস, এয়ারপোর্টস, ন্যাশনাল হাইওয়েজ আর নবরত্না যতগুলো প্রজেক্ট আছে সে সবগুলো কিন্তু খুব সস্তায় সরকার বানানোর পরে খুব সস্তায় আদানিকে দিয়ে দিলেন। আদানি বাবুর পকেট ভর্তি যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো নিয়ে আমি আমার স্টেটে ইনভেস্টমেন্ট করিয়েছি। আমি আমার স্টেটের প্রপার্টি কোনো কিছুই দিইনি। আমি ওনার কাছ থেকে পাওয়ার সেক্টরে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে ওনার ইনভেস্টমেন্ট নিয়েছিলাম। তাই ইনভেস্টমেন্ট যাই হোক না কেন লেভেল প্লেইং ফিল্ড আমি ইকুয়ালি দিতে চাই। আদানি হোক বা আম্বানি হোক, টাটা হোক বা বিড়লা হোক, আর যে কেউই হোক আমার স্টেটের জন্য যে ইনভেস্টমেন্ট করবে, যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য আমার স্টেটে আসবে, আমি লেভেল প্লেইং ফিল্ড ইকুয়ালি দিতে চাই, সবাইকেই দেবো। এই জন্যই আদানির ডিসকোয়ালিফিকেশন বলে সেরকম কোনো ব্যাপার নেই এখানে। আদানি ব্র্যান্ডের মানে হলো ডিসকোয়ালিফিকেশন নয়। আমি আউট অফ দ্য ওয়ে ফেভারও করতে চাই না। কিন্তু রাহুলজির মনে তো গত 10 বছর ধরে গৌতম আদানি নেই। আমি দেখুন রাহুল উনি বাবু বলেন যে টিভি চালালেই আদানির পকেটে টাকা ঢুকবে, পেট্রোল ভরালেও আদানির পকেটে টাকা ঢুকবে, এরোপ্লেনে যাতায়াত করলেও আদানির পকেটে টাকা ঢুকবে। হ্যাঁ, সরকার কন্ট্রাক্ট দিচ্ছে। আপনি যেটা বলেছেন সেটা ঠিকই, রাহুল বাবু যেটা বলেছেন সেটাও ঠিক। সরকার ওনাদের সস্তায় দিয়ে দিচ্ছে সবকিছু, আর আপনি ফ্রিতে আগে দিয়ে থেকে দিচ্ছে। ওনাদের হ্যাঁ। আচ্ছা দেখুন, একটা ছবি রয়েছে আমার কাছে। আরে আপনি ভেরি নাইস। ছবিটা খুব সুন্দর। আমি ওটা মিস হয়ে গেছে, আমি বের করে রাখতাম। আমি কি বন্ধ ঘরে থোড়াই আদানি বাবুর সঙ্গে দেখা করেছি? সাধারণ জনতার সামনে আমি আদানি বাবুর সঙ্গে দেখা করেছিলাম। আমি ওনাকে ইনভাইট করেছিলাম, আমাদের প্রদেশে ইনভেস্টমেন্ট করুন, আপনার টাকা নিয়ে আসুন, তেলেঙ্গানাতে কাজে লাগান। আর রাজা শর্মা বাবু আপনিও যদি কিছু ইনভেস্ট করতে চান তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম টু তেলেঙ্গানা। কারণ আই অ্যাম বিং আ চিফ মিনিস্টার, আই হ্যাভ টু ইনভাইট ইনভেস্টমেন্ট, আই হ্যাভ টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট ইন মাই স্টেট। ওকে,
না, বাকি লোকেদের সাথে আপনি করেন, আপনি টাটার সাথে করেন, বিড়লার সাথে করেন, সেখানে কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা তো প্রতিদিন দেখি যে রাহুলজি বলেন যে বিজেপি যেখানেই সুযোগ পায় সেখান থেকে জমি ছিনিয়ে নিয়ে আদানিকে দিয়ে দেন। ওনার মাথায় এমন ছবি তৈরি হয়ে গেছে যে আদানি এই দেশকে লুটে পুটে খেয়ে ফেলছেন। তাই যে মানুষটা দেশকে লুটে পুটে খাচ্ছে সেই মানুষটা তেলেঙ্গানার বড় ইনভেস্টর, হুম। সেটা কি করে আমি সম্ভব? লুটপাট করতে দেব না। কারণ আমি আছি তো, রেবন্ত আপনি রেড্ডি আটকাবেন আছে ওনাকে? সেখানে। না, না রাজা শর্মা বাবু, সেখানে তেলেঙ্গানাতে রেবন্ত রেড্ডি আছে। আমি কাউকেই তেলেঙ্গানাতে লুট করতে দেব না। আমি শুধু ইনভেস্টমেন্ট নেব। আমি এমপ্লয়মেন্ট দেব, ইনভেস্টমেন্টের গ্যারান্টি দেব। যে ইনভেস্টর আমার প্রদেশে ইনভেস্টমেন্ট করার জন্য আসবে তার গ্যারান্টি দেব আমি। তার টাকা পয়সার জন্য কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তাই ইনভেস্টমেন্ট গ্যারান্টি সামথিং ডিফারেন্ট ফ্রম লুটিং পাবলিক মানি। সো আই এম দেয়ার টু প্রোটেক্ট মাই পিপল। কিন্তু এমন অনেক লিডার রয়েছেন যারা কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে দিয়েছেন, যারা কংগ্রেস পার্টির স্পোক পার্সন ছিলেন। তারা এটা বলেন যে কংগ্রেসে তাদের বলা হয় যে ওয়েলথ ক্রিয়েটারদের বিরুদ্ধে বলো। ওয়েলথ ক্রিয়েটারদের মানে আদানিকে আম্বানিকে দাঁড়াতে দিও না। এখন যারা ছেড়ে দিয়েছে তাদের কথা ভেবে কি লাভ? কি করতে যাচ্ছে? কোন পার্টিতে যাচ্ছে? ওরা এই ভাষায় কথা বলবে। কারণ ইনফোসিস ছেড়ে যদি কেউ উইপ্রোতে যায় তাহলে উইপ্রোর ভাষাতেই বলতে হবে যে আপনি কোন পার্টিতে যাচ্ছেন? আপনি কি থোড়েই রাজনীতি ছেড়ে চলে যাচ্ছেন? টেলিভিশনের জন্য, প্রমোশনের জন্য, কেসগুলোর হাত থেকে বাঁচার জন্য কেউ যখন পার্টি ছেড়ে যায়, পার্টিকে ২-৪ টে পার্টির বিরুদ্ধে বলার জন্য বলে দেবে। তাদের যারা বাবা-মা রয়েছেন তারা বলে দেবেন যে, "ভাই তুমি গিয়ে তোমার পার্টিকে ২-৪ টে গালাগাল দিয়েছো। তখনই তোমাকে বড় চেয়ার দেওয়া হবে।" তো তাহলে এটা ঠিক কি রকম রাজনীতি হলো? এখন কেটিআর তো আজই স্টেটমেন্ট দিয়েছেন যে লোকসভা ইলেকশনের পর রেবন্ত রেড্ডিও বিজেপিতে যুক্ত হয়ে যাবেন। এখন তো আমি সেটাই বলছি। ওই যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে লোকসভাতে আজও ৫ টা সিট জেতার। লোকসভা সিট থেকে আমি আপনাকে বলে যাচ্ছি মহাবুবনগর, ছেবেলা, বনগেড়ে, জাহিরাবাদ, মালকাজগিরি এই ৫ টা সিটে বিজেপির লোকেরা সোজাসুজি বিজেপিকে জেতানোর জন্য দায়িত্ব নিয়েছিল। ঠিক আছে? ওরা দায়িত্ব যখন নিয়েছে তখন আমার বিরুদ্ধে কে কি বলবে? আমি যদি বিজেপিতে যেতে হতো আমায় তাহলে ২০১৭ তেই আমি চলে যেতাম। তখন বিজেপি সরকারে ছিল। আজ আমি কংগ্রেস পার্টি থেকে মুখ্যমন্ত্রী হয়েছি। আমার আর কিসের প্রয়োজন? যদি আমার পাওয়ারেরই প্রয়োজন ছিল তাহলে আমি তখনই ওদের পার্টিতে ২০১৪ য় চলে যেতাম আর মন্ত্রী হয়ে যেতাম। ২০১৭ তে বিজেপিতে যেতাম তাহলেও মন্ত্রী হয়ে যেতাম। আমি all these days 17 years I have been in opposition. আমার নিজের নামে, আমার নিজের পরিশ্রমে আমি ভোটে দাঁড়িয়ে আমি ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছি। আমি কারুর মার্সিতে হইনি। বাবার নাম দিয়ে, ঠাকুরদার নাম দিয়ে আমি মুখ্যমন্ত্রী হইনি। আমি পরিশ্রম করে মুখ্যমন্ত্রী হয়েছি। তাই কেটিআর এর সাথে আমার কি যায় আসে? আরে ভাই ওটা তো ম্যানেজমেন্ট কোটা। বাবার নাম দিয়ে চাকরি পেয়েছে ওরা। বাবার নাম ছাড়া ওরা চাপরাশিও হতে পারবে না। কিচ্ছু নয়। আবার আমার বিরুদ্ধে কি বলবে? উনি তো ডায়লগটা ভালো দিয়েছেন। উনি বলেছেন যে রেবন্ত রেড্ডি হলেন ছোট মোদি। তাই ছোট মোদি, বড় মোদি আর আদানি মিলে তেলেঙ্গানাতে ট্রিপল ইঞ্জিনের সরকার বানাবেন। এখন ছাড়ুন, ওনাদের খুশি হতে দিন। আর সেটার কতই বা দূরে, মাত্র ২ মাস বাকি। ২ মাস পরেই তো সবকিছু জলের মতন পরিষ্কার হয়ে যাবে। এমন অনেক লোকজন আছে, এটা তো সত্যি যে তারা কংগ্রেস ছেড়ে দিয়ে চলে গেছেন। আর বড়, বড় লিডারদের মধ্যে এমন কিছু লিডার আছেন যারা রাহুল গান্ধীর আশেপাশে সবসময় থাকতেন। সেটা সিন্ধিয়া হোক, জিতেন প্রসাদ হোক অথবা আরপিএন সিং হোক। তাহলে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে ওনারা পার্টি ছাড়ছেন। অনেকগুলো কেস রয়েছে। ইডি কেস আছে, ইনকাম ট্যাক্স কেস আছে। আপনি তো জানেন মোদিজির স্লোগানটা? আইস আর নাইস। আইস এর মানে হলো ইনকাম ট্যাক্স, সিবিআই, ইডি। নাইস এর মানে হলো নারকোটিক্স, ইনকাম ট্যাক্স, সিবিআই, ইডি। আপনি কি নিতে চান? আইস চান না নাইস চান? কি ধরনের কেস আপনি চান? তাই এর মধ্যে থেকে আইস অথবা নাইস এই নেতাদের অফার করেছেন হয়তো উনি। সেইজন্য উনারা সেখানে চলে গেছেন। তাহলে কেসিআর এর এমএলএস আর মেয়র ছেড়ে দিয়ে আপনার পার্টিতে এসছেন ৩ জন এমএলএ আর একজন মেয়র। তাহলে আপনি তাদের কি অফার করেছেন? আইস রাজ্যসভা না মেম্বারের নাইস? ফ্লোর লিডার কেশবরাও বাবুর বিআরএস লিডার অফ দ্য হাউস মানে তো আপনি কি দিয়েছেন? আইস না নাইস? কিছুই দিইনি, শুধু ভালোবাসা দিয়েছি। সেইজন্য ওরা পুরো কংগ্রেসের পরিবারের আপনিও কি মতো। কোনো ওয়াশিং মেশিন লাগিয়েছেন নাকি? না, এখনো কেনা হয়নি। এখন তো এই সবেমাত্র নতুন সংসার পেতেছি। কেনা হয়নি এখনো। কেজরিওয়াল তো এখন জেলে রয়েছেন। অথচ সিএম হয়েই থাকতে চান। আপনার কি মনে হয় এটা সঠিক? একদম সঠিক কথা। উনাকে তো ইল্লিগাল অ্যারেস্ট করা হয়েছে। উনি কি করতে পারেন? সরকার তো চালাতেই হবে। তাই যে প্রক্রিয়ায়
অ্যারেস্ট করা হয়েছে, গোটা দেশের জনসাধারণ দেখছে। ২ বছর ধরে কেস চলছে। ইলেকশনের সময় অ্যারেস্ট করে ভেতরে ঢুকিয়ে দিয়ে ভোটে দাঁড়াতে দেওয়ায় উনি ভোটে হেরে যান। আন্দোলনের সময় ভারতীয় জনতা পার্টি ওনাকে অ্যারেস্ট করেছিল। আর ২ মাস পর যদি অ্যারেস্ট করত তাহলে কি যায় আসতো? যখন ইলেকশন শিডিউল অ্যানাউন্স হয়ে গেল, তখন সোরেন বাবুকে অ্যারেস্ট করা হলো। উনি ছিলেন সিটিং চিফ মিনিস্টার, তাই তো? কেজরিওয়াল বাবুকে অ্যারেস্ট করা হলো। ২-৩ বছর ধরে এই কেস চলছে। আরে ভোটের সময় যখন কেজরিওয়াল বাবুকে অ্যারেস্ট করা হলো, উনি আর কি করতেন? তাই কেউ যদি ইল্লিগাল ডিটেনশন করে তাহলে সেটা তো অন্যায়। যদি কেসে এভিডেন্স থাকে, এভিডেন্স যখন ছিল তাহলে ২ বছর কেন চুপ করে বসেছিলেন? এই কেসে যদি এভিডেন্সই না থাকে তাহলে আপনি ভোটের সময় অ্যারেস্ট করলেন কেন? তাই এর জন্য মোদি বাবুকে জবাব দিতে হবে। মোদি বাবু যে কায়দায় সরকার চালানোর চেষ্টা করছেন, যে কায়দায় সরকারকে বাঁচানোর চেষ্টা করছেন, সেটা সঠিক নয়। দেশের পক্ষে মোটেই ভালো নয়। আপনি করাপশনকে পানিশমেন্ট দিচ্ছেন, তাতে আমি কোনো বাধা দেব না। সিচুয়েশন অফ অ্যারেস্ট ১৪০ কোটি লোক দেখছে কিন্তু। ইলেকশন আসার পর কোনো চিফ মিনিস্টারকে, কোনো প্রাইম মিনিস্টার, যে কোনো পার্টি, যে কোনো সরকার ইলেকশন কোড আসার পর ইডি গিয়ে যদি অ্যারেস্ট করে তাহলে এটা কোনো দেশের পক্ষে শোভনীয়? এটা কি কায়দা? কি হচ্ছে এই দেশে? রেড্ডি সাহেব, আপনি যদি কেসিআরকে জেলে ঢোকান, তার জন্য যদি ডাবল বেডরুম বানান, তাহলে সেটা সঠিক? না, আমি সিচুয়েশনের কথা বলছি। এটা যেটা যদি সত্যিকারে কেজরিওয়াল বাবুর পলিটিক্যাল পার্টির অন্যায়টা কি বলুন? একজন মদ ব্যবসায়ীর কাছ থেকে ১০০ কোটি টাকা উনি নিয়েছেন। সেই টাকা ব্যবহার করেছেন গোয়া ইলেকশনে এবং পাঞ্জাব ইলেকশনে। এইটুকুই তো? তাহলে সেই একই মদের ব্যবসায়ী ইলেকটোরাল বন্ড ৪৫০০ কোটি টাকা ভারতীয় জনতা পার্টিতে দিয়েছে অ্যারেস্ট হওয়ার পর। সেম পারসন, যে ব্যক্তি কেজরিওয়ালকে ভোটের জন্য টাকা দিয়েছেন যখন অ্যালিগেশন চলছে, সেই লোকটাই ৪০০-৫০০ কোটি টাকা ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে ইন দ্য নেম অফ ইলেকটোরাল বন্ডস। হ্যাঁ? এখন আপনি সাদাভাবে নিন বা কালোভাবে নিন, তাহলে পার্থক্যটা কোথায় আপনাদের মধ্যে? তাহলে ইলেকশনের ওপর তার প্রভাব পড়বে? অবশ্যই। কেন পড়বে না? মানুষ তো দেখছে। ওই যে সেই লোকটা যে ইলেকটোরাল বন্ড সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর পুরোপুরি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কোন ইলেকটোরাল মানে কোন পার্টিকে কি দেওয়া হয়েছে। 22,500 ইলেকটোরাল বন্ড কেনা হয়েছে গোটা হিন্দুস্তানে। তার মধ্যে 6,780 crore ভারতীয় জনতা পার্টি ৪ বছরের মধ্যে পেয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, আপনি আমায় বলুন যে এরা সবাই কারা যারা এই গল্পগুলো দিয়েছে? আকাশ থেকে কি কেউ পেড়ে দিয়েছে নাকি এদের? বিজেপির লোকেদের আর্গুমেন্ট আমি শুনেছি, তারা এটা বলছে যে আমাদের ১৮টা রাজ্যে সরকার আছে, কেন্দ্রে ১০ বছর ধরে সরকার আছে, আমরা ৬০০ কোটি পেয়েছি, কিন্তু বাকি সমস্ত পার্টিও এর থেকে বেশি টাকা পেয়েছে। কংগ্রেস পেয়েছে, একটাই রাজ্যে টিএমসি আছে, তারাও পেয়েছে। মানে এটা তো সবাই পেয়েছে নাকি? তাহলে আপনি আপনাদের মধ্যে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি কেন পার্থক্য নিয়ে ক্লেম করছেন? আপনি নীতির রাজা, আমরা এক্সট্রিম, কি যেন বলে? আমরা নীতি মেনে রাজনীতি চালাই, হ্যাঁ? এই কমপ্লেনটা করবেন না। ঠিক বলছি? আপনিও বিহারের মতন, আপনিও ডিএমকে, টিএমসির মতন, আপনি আরও যে কারাপ্ট পার্টি রয়েছে, আপনিও তাদের মধ্যেই একজন আপনি। আপনি আলাদা কথা কেন বলছেন? আপনি কোনোমতে আলাদা নন। আপনিও তাদেরই একজন। আপনি এটা বলছেন যে কেজরিওয়ালকে আর সোরেনকে অ্যারেস্ট করাটা লোকসভা ইলেকশনের রেজাল্টের উপর প্রভাব ফেলবে? অবশ্যই। যে ভারতীয় জনতা পার্টি, আমি বিদ্যার্থী পরিষদ থেকে দেখে আসছি ভারতীয় জনতা পার্টিকে। মানে আমার মতে 81 থেকে শুরু হয়েছিল ভারতীয় জনতা পার্টি। আচ্ছা, আমি 85 ইলেকশন থেকেও সবসময় লিটল বিট ইলেকশনের আগে ১.৫ বছর আগে, ২ বছর আগে ঠিক ওদের একটা এজেন্ডা রাখা হতো। ঠিক আছে তো? যে এই এজেন্ডার ওপর এইবার ইলেকশন লড়তে হবে। সেই এজেন্ডার ওপরেই প্রিপারেটরি ওয়ার্ক করে দেওয়া হয়। এজেন্ডার ওপরে ইলেকশন লড়া হবে। কিন্তু ফার্স্ট টাইম মোদি বাবু লিডারশিপে রয়েছেন। যে এজেন্ডা তৈরি করা হয়েছিল সেই এজেন্ডার উপরে ভারতীয় জনতা পার্টি ইলেকশন লড়ছে না। ডিরেল হয়ে গেছে। 2021-2022 তে শুরু করা হয়েছিল রাম মন্দিরের নামে ইলেকশন লড়ার এজেন্ডা। সেই জন্য রাম মন্দির 2023 এ যখন ভোটের জন্য, যেটা জানুয়ারি মাসে, হ্যাঁ, তখনই প্রথমে পুরো মানে পরিবেশ তৈরি করা হয়েছিল, তারপর ইলেকশন হবে। যেমন রাম মন্দিরের ব্যাপার শেষ হতেই কেজরিওয়ালকে এবং সোরেনকে অ্যারেস্ট করা হলো। এখন টিভিতে নিয়ে কি চর্চা হচ্ছে?
রাম মন্দির নিয়ে কোথাও কোনো কথা হচ্ছে? তাই ওদের নিজেদের এজেন্ডা থেকেই ওরা সরে এসেছে। তাই এখন চর্চা চলছে। মোদি বাবু এটা বলছেন যে, "আমি কারাপশনকে ছাড়বো না। কারাপ্টেড যত লোকজন আছে আমি সবাইকে জেলে ঢোকাবো।" যদি আপনি এটাই করতে চান তাহলে হেমন্ত বিশ্ব শর্মার উপরে যে কেস চলছে একবার বলুন, তাকে কেন জেলে ঢোকাননি? বলুন। জ্যোতিরাদিত্যের উপর কেস চলছে তাকে জেলে ঢোকাননি। নবীন জিন্দালকে পার্সোনালি নিয়েছেন, অশোক চৌহানকে পার্সোনালি নিয়েছেন, অজিত পাওয়ারকে আপনি তো নিয়েছেন। কংগ্রেসের লোকজনের নাম হ্যাঁ, বলছেন। যতগুলো কেস রয়েছে, ইডি কেস রয়েছে, ইনকাম ট্যাক্স কেস রয়েছে, সমস্ত লোকজন এখান থেকে ওখানে যেতেই তারা একেবারে মহাত্যা হয়ে গেছে। এইসব লোকজনকে সাথে বসিয়ে আশেপাশে বসিয়ে মোদিবাবু বলছেন যে, "আমি কারাপশনের বিরুদ্ধে ইলেকশন লড়ছি।" রজত শর্মা বাবু আপনি ডিবেট করান কি মোদিবাবু কারাপ্ট বলে আমি কিন্তু দাবি করছি না, ঠিক আছে? মোদিবাবুর আশেপাশে যত লোকজন রয়েছে, যে গ্রুপ রয়েছে, এরা সবাই কারা, হ্যাঁ? কাল পর্যন্ত আপনি বলছিলেন এরা হাইলি কারাপ্ট ফেলো, এদেরকে ভেতরে ঢোকানো দরকার। ভেতরে ঢোকানো মানে কি বিজেপিতে ঢোকানো? কোথায় ঢোকাচ্ছেন আপনারা, হ্যাঁ? কিন্তু যেমন কেজরিওয়াল আর হেমন্ত সোরেনের অ্যারেস্টে ওনাদের লাভ হবে, কেজরিওয়াল সিম্প্যাথি পাবেন, তেমনি কে কবিতাকে অ্যারেস্ট করলে পরে টিআরএস আর বিআরএসও সিম্প্যাথি পাবে। এখন তেলেঙ্গানা কারাপশনে অ্যারেস্ট করা হয়নি। দিল্লি কারাপশন চার্জে অ্যারেস্ট করা হয়েছে। এখানে কারাপশন চার্জ কি? সিম্প্যাথি কি? ওরা কি পাবে? না, হ্যাঁ, এখন আপনি বলুন আমায়। ওনার ১৬ বছরের ছেলে আছে, ওর পড়াশোনায় বাধা হচ্ছে, এসব কথা ওনারা বলেছেন। এসব উনারা বেল করানোর জন্য বলছেন। এখন উনারা বলছেন দেখে আমি বলছি না। কিন্তু সিচুয়েশন অফ দ্য অ্যারেস্ট যদি কেসিআর কে অ্যারেস্ট করা হয় তাহলে ইলেকশনে কিছু প্রভাব পড়তো। কবিতা ম্যাডাম ইজ ইররিলেভেন্ট ফর তেলেঙ্গানা ইলেকশন। কোনো প্রভাব পড়বে না। এখন এই বিষয়ে বেশি কথা হয়নি। কেসিআর কে অ্যারেস্ট আপনি করলে তো পরে কারোর দেখা যাবে। সম্পর্কে কথাবার্তাই হতে দিচ্ছেন না। না তেমন কোনো ব্যাপার নয়। কেসিআর তো আছেই। রাবণ যখন আছে রাম তো থাকবেই। রাবণ যদি না থাকে তাহলে তো রামের কোনো ভ্যালুই নেই। কেসিআর যদি থাকে তাহলে রেবন্তকে নিয়ে চর্চা হবেই। সাউথের দুটো রাজ্যে কংগ্রেসের সরকার রয়েছে। তাহলে আপনি কি বলতে চান যে কোন ব্যক্তিকে পিএম ক্যান্ডিডেট হিসেবে প্রজেক্ট করবেন? কংগ্রেস পার্টির তরফ থেকে? হ্যাঁ স্যার। এখন তো অল ইন্ডিয়া প্রেসিডেন্ট সাউথের মল্লিকার্জুন খাড়গে হলেন কংগ্রেসের কর্ণাটকের কংগ্রেস পার্টির অধ্যক্ষ। আর কেসি বেণুগোপাল বাবু জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন। আর রাহুল গান্ধী বাবু সাউথ থেকে রিপ্রেজেন্ট করছেন। তাই আগামী দিনে সাউথেরই প্রাইম মিনিস্টার হতে চলেছেন কেউ। হ্যাপি টু হিয়ার দ্যাট স্যার। তাই এই কারণেই যারা কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছেন সেই সব নেতারা বলছেন যে সাউথ লবি কংগ্রেস পার্টিকে কবজা করে রেখেছে। আচ্ছা গোটা ইউপির সবাই বা সাউথ তেলেগুরই শুধু ৪২ জন এমপি রয়েছে। আউট অফ 42 ইউ হ্যাভ গট অনলি 1 ক্যাবিনেট মিনিস্টার। একজনই আছে। একজন মানে একজনই। কিষাণ রেড্ডি বাবু। আমি রজত শর্মা বাবু আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে নরেন্দ্র মোদির কাছে। গুজরাটে ২৮ জন এমপি আছে। ওরা গুজরাটে ৭ জন ক্যাবিনেট মিনিস্টার পেয়েছে, ৭ জন। আপনার ইউপিতে 62 জন আছেন, ১২ জন ক্যাবিনেট মিনিস্টার পেয়েছেন। প্রাইম মিনিস্টার থেকে শুরু করে ডিফেন্স মিনিস্টার, হোম মিনিস্টার সমস্ত মিনিস্টারদের উপর আপনারাই কবজা করে রেখেছেন। আপনি প্রাইম মিনিস্টার নিয়ে নিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আপনারা নিয়ে নিয়েছেন। সবাইকেই আপনারা নিয়ে নিয়েছেন, স্পিকারকেও আপনারা নিয়ে নিয়েছেন। আর রাজ্যসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সব আপনারা নিয়ে নিয়েছেন। আমাদের কি দিয়েছেন? আমরা কি এই দেশের অংশ নই নাকি? সাউথ কি ভারতবর্ষে নেই নাকি? মোদি বাবু কি সাউথের জন্য প্রাইম মিনিস্টার নন? কেন আমাদের ভারতবর্ষে হিন্দির পর সেকেন্ড লার্জেস্ট স্পিকিং ল্যাঙ্গুয়েজ ইজ তেলুগু। ভেঙ্কাইয়া নাইডুকে এখান থেকে তাড়িয়ে দিয়েছেন। কিন্তু আজকাল যখন মোদিজি যান তামিলনাড়ুতে, তেলেঙ্গানাতে, তখন প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষের মুখে মুখে মোদি মোদি নাম শোনা যায়। কখনো কখনো কোনো সিনেমায় যদি হাসি ঠাট্টা থাকে তাহলে আমরা বারবার গিয়ে সেটা দেখি। সেটাও তো হিট সিনেমা। তাহলে কি সবাই এখন ইলেকশন লড়তে চান সাউথ থেকে? প্রিয়াঙ্কা গান্ধীও তেলেঙ্গানা থেকে ইলেকশন লড়তে চান? আমি ডেকে পাঠিয়েছিলাম। ম্যাডাম সোনিয়া গান্ধীকে তেলেঙ্গানা থেকে ইলেকশনে দাঁড় করানোর জন্য আমি চেষ্টা করেছিলাম। সোনিয়া ম্যাডাম রাজস্থান থেকে রিপ্রেজেন্ট করেছেন। আর প্রিয়াঙ্কা ম্যাডামকে রাহুল বাবুকে আমরা ডেকেছিলাম। উনি আসেননি। তেলেঙ্গানার জন্য আমরা প্রিয়াঙ্কা ম্যাডামকে ওয়েলকাম করেছিলাম। কারণ তেলেঙ্গানা স্টেট তৈরি হয়েছে সোনিয়া ম্যাডামের জন্যই। সত্যি। না হলে আরো ১০০ বছর কেটে যেত, তেলেঙ্গানা কিন্তু তৈরি হতো না। এই কারণে আমি সবসময় এটা মানুষের কাছে শুনি যে তাদের পরিবারের কাউকে না কাউকে তেলেঙ্গানা থেকে
রিপ্রেজেন্ট করা হয়েছে, কারণ এই তেলেঙ্গানা স্টেট তৈরি হয়েছে ওনাদের পরিবারের জন্য, তাই সেই পরিবারকে তেলেঙ্গানা থেকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাই সেটা আমাদের কাছে গর্বের কথা, তাই আমরা চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত তারা রাজি হননি। আর একটাই প্রশ্ন নিতে পারবো, যে ইলেকশন পোল রয়েছে তার হিসেব অনুযায়ী তৃতীয়বারও প্রধানমন্ত্রী নরেন্দ্র বাবুই হচ্ছেন, আর উনি নিজেও বলেন যে এইবার 400 পার। তাহলে এটা নিয়ে আপনার স্টেটমেন্ট কি? না, এখন এটা স্লোগান দেওয়ার পক্ষে খুব ভালো। এখন ৩০২ বা ৩০৩ যাই পেয়েছেন, গুজরাটে ২৮টা সব পেয়ে গেছেন, রাজস্থানে ২৫টা সবকিছু পেয়ে গেছেন, হরিয়ানাতে 10টা সবকিছু পেয়ে গেছেন, দিল্লিতে 7টা সবকিছু পেয়ে গেছেন, ইউপিতে বিজেপি ৬২টা পেয়েছে অ্যালায়েন্স আর সবকিছু মিলিয়ে ৬৫-৭০, আর বিহারে সবকিছু পেয়ে গেছেন একটা দুটো ছেড়ে। সব জায়গায় ১০০% পেয়ে গেছে, আদারওয়াইজ ৯৫%। এইসব পাওয়ার পর ৩০০ নাম্বার পর্যন্ত পৌঁছে গেছে ভারতীয় জনতা পার্টি। এখন যদি ৪০০ পেতে হয় তাহলে পাকিস্তানে জিততে হবে, ভারতবর্ষে হবে না। কারণ কারণ এইবার দিল্লিতে সবকিছু পাওয়া যাবে না, রাজস্থানেও পাওয়া যাবে না, বা হরিয়ানাতেও পাওয়া যাবে না, গুজরাতেও পাওয়া যাবে না। সে যত সিট ততটা সিট পাওয়া যাবে না, বিহারেও পাওয়া যাবে না। সাউথের 129 আছে, 100 এবং 29 কর্ণাটক থেকে আউট অফ 28-27 দে গট, দিস ইজ দ্য ফিগার। এবারে তো 10টা 12টাও পাবে না হয়তো, গতবার তেলেঙ্গানা থেকে 4টে, এবারে হয়তো 2টো পাবে। তাহলে কোথা থেকে 400 পাবে? কোথায়? হ্যাঁ, আমি আমি বুঝতে পারছি না। আমি আজ রজত শর্মা বাবুর প্রোগ্রামে বলে যাচ্ছি যে রেজাল্টের পর আমি ফোন করে রজত শর্মা বাবুর সাথে কথা বলবো। 214 থেকে 240 পর্যন্ত ওকে ম্যাক্সিমাম ভারতীয় জনতা পার্টির নাম্বার, তার বেশি পাবে না কখনোই। কিন্তু ইলেকশনের জন্য আমরা একটা পারসেপশন ক্রিয়েট করে থাকি। কেসিআরও একই কথা বলেছিল, 119-এর মধ্যে 100 সিট পাবে, কিন্তু পেয়েছে 39। হ্যাঁ, তাই মোদিবাবু এরকমই 400-র কথা বলছেন, হয়তো 200ও পাবেন না, ঠিক আছে। একটা জেনারেল পারসেপশন ক্রিয়েট করার জন্য পলিটিশিয়ান এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, মোদিবাবুর এটা বিশাল বড় সাকসেস তো এটাই, তাই না? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে তো 400 তৈরি করে দিয়েছেন। কিন্তু এবার তো সেরকম কিছু নয়, মানুষ চিন্তা ভাবনা করছে। বেকারই কিছুদিন আগে সার্ভে করা হয়েছিল, এখানকার অবস্থা দেখানো হয়েছে 62% অফ দ্য পপুলেশন ইয়াংস্টার্স অ্যান্টি মোদি হচ্ছে। যে এসেনশিয়াল কমোডিটির প্রাইস 72% বেড়ে গেছে, 400 টাকার সিলিন্ডার 1200 টাকা হয়ে গেছে, 50 টাকার পেট্রোল 100 টাকা থেকে 110 টাকা হয়ে গেছে, প্রতিটা জিনিসের মূল্য বেড়ে গেছে। হি হ্যাজ প্রমিসড এভরি ইয়ার কত 2 crore জবস, বাট আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন ইন পার্লামেন্ট ইন 2023-22, হি হ্যাজ রিপ্লাইড সেই হিসেব মতো 20 কোটি জব দেওয়ার কথা ছিল, আর জব দিয়েছেন কি 7,22,680 জবস। 20 কোটি জব দেওয়ার কথা দিয়েছিলেন মোদিবাবু, কিন্তু আর দিয়েছেন 7 লক্ষ। আর জনধন খাতাতে প্রত্যেক গরিবকে 15 লাখ টাকা করে কালো টাকা এনে খাতাতে ভরার কথা বলা হয়েছিল, তাই না? আপনার খাতায় ঢুকেছে কিছু? এখানে কি আছে যার খাতায় 15 লাখ ঢুকেছে? এতজনের মধ্যে কারুর খাতায় কি ঢুকেছে 15 লাখ? কেউ কি কৃষকের ছেলে আছে, কৃষকের পুত্র আছে? কৃষকের ইনকাম ডাবল করে দেবেন বলেছিলেন, আজ তো দিল্লিতে কৃষক সুইসাইড করছে। সারা মাস ধরে কৃষকের বিরুদ্ধে যে কালোবাজারি করেছেন, 700 জন মারা গেছে। হরিয়ানার পাঞ্জাবের কৃষকরা গোটা দিল্লিকে ঘেরাও করে রেখেছে, পুলিশ ফায়ারিং এ কৃষকরা মারা যাচ্ছে। ডাবল ইনকাম হলো কোত্থেকে? মোদিবাবু কোথা থেকে দেবেন? প্রত্যেকটা গরিব মানুষকে বাড়ি দেওয়ার কথা ছিল 2022-এ, ডেমোক্রেসি, 70th ইয়ার অফ ডেমোক্রেসি। প্রতিটি গরিব মানুষকে কিন্তু বাড়ি দেওয়ার কথা বলেছিলেন মোদিবাবু, মনে আছে? কতজন মানুষ বাড়ি ঘর পেয়েছেন একটু হিসেব করে বলুন তো। তবুও মোদিবাবু তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। হ্যাঁ, তাই এই কারণে এই দেশের কৃষকদের, যুবকদের, মহিলাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করতে চাই যে এই দেশ কোন দিকে যাচ্ছে, আপনারা কাকে ভোট দিচ্ছেন? ভারতবর্ষকে শোধরানোর জন্য কোন সরকারকে তৈরি করার চেষ্টা করছেন আপনারা, একবার ভাবুন। আর ফাইনালি রজত শর্মা বাবু 1947 থেকে শুরু করে 2014 অবধি যদি দেখি, 67 বছরে 14 জন, হ্যাঁ মোটামুটি আমরা প্রাইম মিনিস্টার পেয়েছি, ঠিক আছে তো?
প্রাইম মিনিস্টার, মানে কেউ 2 বার হয়েছেন, কেউ 3 বার হয়েছেন, 14 জন মিলে দে হ্যাভ বরোড 55 লাখ ক্রোডস। 2014 থেকে শুরু করে 2024 পর্যন্ত কত টাকা লোন নিয়েছেন সেটা আপনি কি জানেন? সেটা কত? আপনার আইডিয়া আছে রজত বাবু কত? আমি বলে দিচ্ছি, 113 লক্ষ কোটি। দিস ইজ 67 ইয়ার্স ধরে যত নেওয়া হচ্ছে তার ডাবল এতটা লোন নিয়েছেন ভারতবর্ষের সরকার। সেই টাকাগুলো কোথায় গেল? হ্যাঁ, সেদিন এতগুলো প্রাইম মিনিস্টার ভাকরা নাঙ্গল থেকে শুরু করে নাগার্জুন সাগর পর্যন্ত এই ট্রায়াল থেকে শুরু করে সবকিছু তৈরি করা হয়েছে। এয়ারপোর্ট, স্পোর্টস, ন্যাশনাল হাইওয়ে, এই দেশের কত উন্নতি হয়েছে 67 বছরের মধ্যে 14 জন প্রাইম মিনিস্টার দ্বারা। ওরা সবাই খরচা করার জন্য লোন নিয়েছিলেন 55 লক্ষ কোটি টাকা। সেখানে নরেন্দ্র মোদীজি একাই নিলেন 113 লক্ষ কোটি টাকা লোন। হ্যাঁ, এই টাকাগুলো গেল কোথায়? কার পকেটে গেছে? নরেন্দ্র মোদী বাবু এই দেশের জন্য ঠিক কি করেছেন? লোকজন আসবে তখন তাদের কাছে আমি এই প্রশ্নগুলো অবশ্যই রাখবো। আমি আপনাকে ডেটা, অ্যাকচুয়াল ডেটা দিচ্ছি। ইউ টেক দি ডেটা। কারণ আমি পার্লামেন্টে প্রশ্ন করেছিলাম, নির্মলা সীতারাম ম্যাডাম, ওনার সাথে আমার কথা হয়েছিল। আমি এত তরুণ সমাজ, এখানে লেখাপড়া জানা মানুষ রয়েছে, এই যুব সমাজই তো এই দেশের ভবিষ্যৎ। এদের সবাইকে একবার চিন্তা করার জন্য আমি বলছি, আমার একার দায়িত্ব নয় এটা, বোঝা যাচ্ছে তো? এই টাকাগুলো কোথায় গেল আপনারা কেন জিজ্ঞেস করছেন না? আপনাদের দায়িত্ব নেওয়া উচিত এগুলো জিজ্ঞাসা করার। প্রথমবার আপনারা ভোট দিচ্ছেন, কাকে দিচ্ছেন সেটা একবার চিন্তা করে দেখুন। মোদি বাবুকে। হ্যাঁ হ্যাঁ, দিন, কোনো ব্যাপার নয়। আর আরো একটা ব্যাপার, আরো একটা 100 কোটি আপনাকে, আরো 100 কোটি আপনাকে আপনার পরিবারের উপর খরচ হবে। তখন আপনারা বুঝতে পারবেন যে নিজের প্রপার্টি বিক্রি করে নিয়ে প্রশ্ন করার অবশ্যই। আর আমাদেরও দায়িত্ব হলো এই প্রশ্ন করা আর উত্তর নেওয়া, জনতার উত্তর জানা উচিত। কিন্তু এই চিৎকার চেঁচামেচির একজন মানুষের স্বপ্ন রয়ে গেল। রবার্ট বাড্রা এবার ভোটে লড়তে চান। যে ভোটার ইন্ডিয়ান সিটিজেন, এনিওয়ান ক্যান কন্টেস্ট। উনি আমেঠি থেকে লড়তে চান। ওনাকে তো আপনি তেলেঙ্গানাতে অ্যাডজাস্ট করতে পারেন, কারণ বাকি তো আর কেউ আসছে না। টিকিটই কিন্তু সিইসি ফাইনাল করে। যদি সিইসিতে যদি ফাইনালাইজ হয়ে যদি যে কাউকেই দেওয়া হোক, রজত শর্মা বাবু যদি তেলেঙ্গানা থেকে লড়েন, আমি রাজি, তাতে অসুবিধা নেই।